তাহলে দেখ স্থানীয়, আজকে শিখবো স্থানীয় মান কি, ঠিক আছে। স্থানীয় মানে বিস্তার করা শিখবো। স্থানীয় মান, প্রকৃত মান শুনেছিস কিন্তু এটা, স্থানীয় মান প্রকৃত মান কি, হ্যাঁ এই সম্পর্কে কিছু শিখেছিস? তাহলে আমরা স্থানীয় মান সম্পর্কে শিখবো, স্থানীয় মানে বিস্তার করা শিখবো। আর শিখবো কি, এই ধারায় না আসলে বুঝতে পারবেন, এই ধারা বস, এখানে বস। স্থানীয় মান প্রকৃত মান, ঠিক আছে। আর স্থানীয় মানে বিস্তার করা শিখবো, তারপরে স্থানীয় মানে বিস্তার করে সেগুলোকে যোগ করা শিখবো, বুঝলি? তাহলে দেখ একটা সংখ্যা, দেখ ধর একটা সংখ্যা আছে এইরকম, ধর একটা সংখ্যা আছে এইরকম, ধর হইল 6 4 5 2 এইটা, ঠিক আছে। এটা হচ্ছে, তাহলে এটা কত দেখি, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 6,45,000 কত হয়েছে 240, তাই না? এটা হচ্ছে 6,45,240, তাই না? আমরা এটাকে কিভাবে লিখতে পারি, একক দশক, তাই না, শতক হাজার অযুত লক্ষ, ঠিক আছে। তাহলে এককের ঘরে কোনটা বসবে, শূন্য, দশকের ঘরে 4, 2 বসবে শতকের ঘরে, 5 বসবে হাজারের ঘরে, অযুতের ঘরে 6 হচ্ছে লক্ষের ঘরে, ঠিক আছে। তাহলে এবার যদি বলে এই যে সংখ্যাটা, এই সংখ্যার এই পাঁচের স্থানীয় মান কি আর প্রকৃত মান কি, স্থানীয় মান কি ও প্রকৃত মান কি, প্রকৃত মান কি। তাহলে আমরা স্থানীয় মান আর প্রকৃত মান এই দুটো কোন স্থানে রয়েছে বলতে, এটা এককের স্থানে রয়েছে, দশকের স্থানে রয়েছে, না হাজারের স্থানে রয়েছে, না শতকের স্থানে রয়েছে, না অযুতের স্থানে রয়েছে, না লক্ষের স্থানে রয়েছে, কোন স্থানে রয়েছে, হাজারের স্থানে রয়েছে, এটা রয়েছে হাজারের স্থানে। তাইলে এটা যেহেতু হাজারের স্থানে রয়েছে, তাইলে হাজার সমান কত হয়, হাজারের পেছনে কটা শূন্য হয়, হ্যাঁ 3টি শূন্য হয়, হাজারের পেছনে 3টি শূন্য হয়। তাইলে 5 এটার মান হবে, 5টা যেহেতু হাজারের ঘরে আছে, তাইলে 5,000 হবে, 5-এর পেছনে 3টি শূন্য মেরে দিলাম, যেহেতু হাজারের পেছনে কটা, এদা 5টা এখানে থাকলো, তাইলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাই না? তাইলে 5-এর পেছনে 3টি শূন্য দিলে 5,000 হয়ে যাবে, যেহেতু 5টা হাজারের ঘরে আছে, তাইলে স্থানীয় মান হবে কত, 5-এর স্থানীয় মান 5,000 হবে, স্থানীয় মান 5,000 হবে, ঠিক আছে। আর প্রকৃত মান যা তাই, প্রকৃত মান 5ই হবে, 5 এই যে এই 2-এর স্থানীয় মান কত হবে বলতো তোরা, এটা শতকের ঘরে আছে, তাহলে এটা হবে 200, তাই না, শতকের ঘর, তাহলে 200 হবে এই 2-এর স্থানীয় মান। আর প্রকৃত মান কত হবে, 2 হবে, প্রকৃত মান 2 হবে, ঠিক আছে। তাহলে স্থানীয় মান বুঝলাম, প্রকৃত মান বুঝলাম, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, ধর স্থানীয় মান এবং প্রকৃত মানে বিস্তার করে আমাদের কি করতে হবে, এবার যোগ শিখাবে, স্থানীয় মান এবং প্রকৃত মানে বিস্তার করে যোগ শিখাবে, ঠিক আছে। ধর এইরকম আছে, বলছি 4 5 2 4 0 এইরকম বলেছে, ঠিক আছে। আর যোগ করতে বলেছে 2 2 7 4 0, এর সঙ্গে যোগ করলে কত হবে আমাদের দেখি। তাহলে আমাদের কি করব, আমরা স্থানীয় মানে আগে কি করব, বিস্তার করব। তাহলে প্রথমে লিখবে একক দশক শতক হাজার অযুত লক্ষ, তারপরে যদি কিছু থাকে সেগুলো লিখব। তাহলে আমরা দেখি, প্রথমে এইটা হচ্ছে এইটা, তারপরে এইটা, তারপরে হচ্ছে এখানে 2 লিখবো, তারপরে এখানে 5 লিখবো, এখানে 4 লিখবো, লক্ষ্যে কিছু নেই, লক্ষ্য আমার লেখার দরকার নেই, এটা 4, হ্যাঁ। তারপরে এটা 0, এটা 4, ঠিক আছে। এটা হচ্ছে 7, তারপরে 2, তারপরে 2, এই দুটোকে যোগ করতে বলেছে, ঠিক আছে, এই দুটোকে যোগ করতে বলেছে। তাহলে কত হবে, 0 0 হবে, 4 4 8 হবে, 7 আর 2 9 হবে, 5 আর 2 7 হবে, 4 আর 2 6, তাহলে এইটাই উত্তর, এইটাই অ্যান্সার। এরকম করে স্থানীয় মানে বিস্তার করে যোগ করলাম, ঠিক আছে, বুঝলি? কঠিন না সোজা? যদি স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ করতে বলে, এখানে 4 এর বদলে যদি বিয়োগ থাকতো, তাইলে আমি এখানে বিয়োগ করে বিয়োগ যা হইতো তাই লিখতাম, ঠিক আছে। এবার ধর বলছি, দেখ এইটা বুঝে নে,
এটা বলছে এত টাকা। এত টাকা মানে কি, 6টা দেখ, এটা হচ্ছে এককের ঘরে আছে, এটা দশকের ঘরে আছে, এটা শতকের ঘরে আছে, এটা অযুতের ঘরে আছে, এটা লক্ষের ঘরে আছে, তাই না? তাহলে কত টাকা, না 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 সরি, একক, দশক, শতক, হাজার, অযুত 65,000, তাই না? এটা তাইলে এইটার স্থানীয় মান কত? 6-এর স্থানীয় মান কত? হ্যাঁ 6 না 60,000, যেহেতু অযুতের ঘরে আছে। তাহলে 6-এর পেছনে এই 6টা লিখবো, 6টা লিখবো, এর পেছনে যটা শূন্য আছে ততটা শূন্য লিখে দেবো। দেখ 5-এর জন্য একটা শূন্য, 4-এর জন্য একটা শূন্য, শূন্যের জন্য একটা শূন্য, শূন্যের জন্য একটা শূন্য। তাহলে এটা হইলো 60,000, তাই না? 60,000কে আমরা 10,000-এ, যদি অযুতের ঘরের সব থেকে ছোটো সংখ্যা কত? 10,000, একের পেছনে 4টি শূন্য, তাই না? এইটাকে মানে কটা 10,000 নিলে 60 হবে, 60,000 হবে। হ্যাঁ 6টা, তাইলে দেখ এখানে 6টাই লিখতে, 1 2 3 4 5 6টা, 6টা 10,000 নিয়েছে, তার জন্য 60,000 হয়েছে, অযুতের ঘরে আছে, দেখেছিস? এবার হাজারের ঘরে 5 আছে, তাই না? তাইলে 5-এর 5,000, তাই না? 5,000, হাজারের ঘরে সব থেকে ছোটো সংখ্যা হয়েছে 1,000, তাহলে 1,000-এর কটা নিতে হবে? তবে 5,000 হবে, 5টা নিতে হবে, 1 2 3 4 5টা নিয়েছে। আর এখানে আছে 400, তাইলে 400, 100 টাকার নোট, 100 টাকার নোট কটা নিতে হবে? তবে 400 হবে, 1 2 3 4, এইরকম করে করেছে। আর দশকের ঘরে যেহেতু নেই, কিছুই নেই, ফাঁকা ফাঁকা রেখে দিয়েছে, ঠিক আছে? একই রকমভাবে এইটাও করেছে, দেখ, যেহেতু অযুতের ঘরে 20,000 আছে, 10,000-এর 2টো নিয়েছে, 10,000 10,000 20,000। তারপরে এইটা শূন্য আছে, শূন্যতে কিছু লিখিনি, ফাঁকা। তারপরে শতকের ঘরে 4 আছে, তাহলে 4টি শূন্য, এই 4টি 100 টাকা নিয়েছে, 100 টাকার নোট নিয়েছে। তারপরে 50 টাকা আছে, 10 টাকার কটা নিয়েছে? 5টা নোট নিয়েছে। দেবার যোগ করতে হবে। দেখ এখানে কিছু নেই, এখানে 5 টাকার, দেখ এখানে কিছু নেই, এখানে কিছু নেই, তাইলে এখানে কি হয়ে গেল? একদম ফাঁকা লিখে দিলাম, ঠিক আছে? যোগ করি, এখানে দেখ, এখানেও ফাঁকা, এখানেও ফাঁকা, তাহলে এখানেও ফাঁকা। এখানে কিছু নেই, এখানে কটা নোট আছে? 5টা নোট আছে, 5টা 10 টাকার নোট, এখানে 5 টাকা 10 টাকার নোট লিখলাম, যোগ করি। এইখানে 1 2 3 4 5টা 6টা 7টা 8টা টোটাল 100 টাকার নোট, তাইলে 8টা লিখে নিলাম, 1 2 3 4 5টা 6টা 7টা 8টা 100 টাকার নোট লিখলাম, ঠিক আছে? এখানে কটা আছে? 1 2 3 4 5টা 1,000-এর নোট, তাইলে এখানে কিছু নেই, তাইলে টোটাল যোগ করলে কটা হয়েছে? 5টাই হয়েছে 1,000-এর নোট। আর এখানে যোগ করলে কটা হয়েছে? 1 2 3 4 5টা 6টা 7টা 8টা, 8টা কী হয়েছে? 8টা 10,000-এর নোট। 1 2 3 4 5টা 6টা 7টা 8টা 10,000-এর নোট, তাহলে 8টা যদি 10,000-এর নোট হয়, তাহলে এটা এখানে 8 হবে অযুতের ঘরে, এখানে 5 হবে, এখানে হবে 8, এখানে হবে 5, আর এখানে কিছু নেই মানে শূন্য আছে, তাহলে সেই টাকাটাই হয়েছে, বুঝেছিস? এটা তোদের পরীক্ষাতে আসবে না, জাস্ট বোঝার জন্য, বুঝলে তো? এমনি বোঝার জন্য পরীক্ষাতে, হ্যাঁ আসবে, ওগুলো আসবে, ওগুলো তো আসবে, ওগুলোর কথা আসবে। তারপরে ফার্স্ট পরীক্ষাতে একটু সহজ আসবে, তার পরীক্ষা একটু সহজ হবে, একটু কঠিন হবে, তারপরে তারপর কঠিন পড়া ভালো করে করলে কঠিন হবে না, এই দেখে 3-এর অঙ্কটা দেখ কি বলছি, 3-এর অঙ্কটা। তিনের অঙ্কটা কী বলছে? এক ব্যক্তি অবসর নেওয়ার সময় অফিস থেকে কিছু টাকা পেলেন, তার মানে সারা বছর চাকরি পেয়েছে, এই চাকরি করেছে, চাকরির পরে যখন অবসর হয়েছে, যখন রিটায়ার হয়েছে, বুঝলি তো? 60 বছর বয়স হয়ে গেছে ধরে নিলাম, রিটায়ার হয়েছে, রিটায়ারের সময় একটা কিছু টাকা পেয়েছে, ঠিক আছে? সরকার থেকে কিছু দিয়েছে, মানে ওই সেই রিটায়ারমেন্ট ফান্ড বা PF GF যেগুলো হয় সেইগুলা, ঠিক আছে? সেখান থেকে কিছু টাকা দিয়েছে, কিছু টাকা পেয়েছে, তা থেকে তিনি তার স্ত্রীকে দিলেন এত টাকা। তাহলে যতটা টাকা পেয়েছিল সেই মানে টাকা থেকে তার স্ত্রী অর্থাৎ তার বউকে কত টাকা দিলেন? হ্যাঁ 60,500 টাকা দিলেন, এবং গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে বাকি এত টাকা দান করে দিলেন, বাকি 10,500 টাকা দান করে দিলেন। তিনি মোট কত টাকা পেয়েছিলেন? তাহলে কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করব, আমরা লিখবো সেই এই হকে লিখে নেব কি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তারপরে যদি কিছু থাকে নিযুত, কোটি, ঠিক আছে? সব লিখবো, কিন্তু যেহেতু নেই আমরা ওটা লিখবো না। তাইলে এতে কত টাকা দান করেছিলেন? 60,500 টাকা, তাই না?
তাহলে 60,000 যদি 60,500 যদি লিখে নিই, তাহলে এই সৈন্যটা বসবে এককের ঘরে, ওই সৈন্যটা এখানে বসবে পাঁচটা বসবে শতকের ঘরে, হাজারের ঘরে সৈন্য, 6টা অযুতের ঘরে। যোগ করতে হবে, ঠিক আছে? যোগ করি, কত দেখি, কত টাকা? 10,500 টাকা দিয়েছিলেন কাকে? 10,500 টাকা দিয়েছিলেন বিদ্যালয়ে। তাহলে সৈন্য 5 শূন্য 1, তাহলে এই টাকা যোগ করবো, তুই মোট কত টাকা পেয়ে যাবো? 81,000 একক দশক শতক হাজার, এটা 81, ঠিক আছে? 81,000 টাকা তিনি কোথায় থেকে পেয়েছিলেন? অফিস থেকে পেয়েছিল যখন রিটায়ার হয়ে গেছিল, ঠিক আছে? 81,000 টাকা তোদের দিলে কি করবি তোরা? তুই কি করবি জানিস নি? তাহলে আমাকে দিয়ে দিবি, তুই বল। আপনাকে দিয়ে দেবো। আমাকে দিয়ে দেবো? আমার তাহলে তো 81,000 কত হইলো? মানে 1,82,000, এই 62,000 হয়ে গেল, বল। আপনাকে দিয়ে দেবো। বাবা, টাকা পেলে তখন আর দেবি না, তখন বলছে টাকা পেলে গয়না কিনবো, শাড়ি কিনবো, তারপরে মোবাইল কিনবো একটা, তারপরে আরও সব মেকআপের করবো, ঠিক আছে? হয়তো বোরকা কিনবো, এইগুলো সব বলবি। তখন টাকা যদি বলে দে আমাকে দে, টাকা কোথায়? এখন মুখে বলছিস তো, দিয়ে দেবো। আচ্ছা, নিচের ওইটা সেই রকম টাকা, এইটাকে কি সাজিতে দেখ, দুইটা এককের ঘরে, 5টাকে দশকের ঘরে, 8টাকে শতকের ঘরে, 6টাকে হাজারের ঘরে, 5টাকে অযুতের ঘরে সাজিতে। একই রকমভাবে এটাকেও সাজিতে দেখ, পরপর সাজিতে, তারপর এটাকে সাজিতে, তারপর এটাকেও সাজিতে, তাইলে যোগ করেছে, তারপর যোগ করে যেটা হবে সেটা আমাকে লিখে দেখাবি, ঠিক আছে? দেখাইতে পারবি? এই অঙ্কটা করতে পারবি? এই দুটো যোগ করা, ঠিক আছে? এই যোগ করে যা যা হবে দেখ, যটা কার্ড হবে তটা কার্ড এখানে লিখবো, ঠিক আছে? যদি 10টার বেশি হয়ে যায় তাইলে 10টা থেকে 10টার জন্য এখানে শূন্য বসবে, আর একটা কি এইখানে একটা কার্ড এখানে বেশি যে যোগ হয়ে যাবে, ঠিক আছে? করে নিবি, ঠিক আছে? এই অঙ্কগুলো করতে পারবি? হ্যাঁ, যোগ করা। তাইলে প্রথমে আমরা কি লিখবো? একক দশক শতক হাজার অযুত, ইহা লিখে নেবো, ঠিক আছে? লক্ষ্য যদি থাকে লিখে নেবো। তাহলে প্রথমে কত আছে? এটা 5 শূন্য 2, তারপরে হচ্ছে 1, তারপরে 6, তাই না? তারপরে যোগ করতে হয়েছে কত? 109, তাই না? তারপরে যোগ করেছে কত? 8 2, তারপরে যোগ করেছে কত? 8। যোগ করে যত হবে সেই যোগ করার পরে যা হবে তাই, তাই না? এখানে যা হবে লিখে নেবো পর 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 পর, ঠিক আছে? এটাও করবে, এটাও করবে, এটাও করবো, ঠিক আছে? করে এনে দেখাবো। এই তিনটি পড়া থাকবে না না, পারা এই 3টি হইলে হয়। এখন কতটা আছে দেখ, টাকা এই দেখ। তারপর দেখ কি বলছি, কোনো একটি সংখ্যা থেকে এত বিয়োগ করলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। সংখ্যাটি কত? সংখ্যাটি কত? তাহলে কোনো একটা সংখ্যা থেকে, কোনো একটা সংখ্যা আছে, ঠিক আছে? কোনো একটা সংখ্যা, সেই সংখ্যা আমি কত জানি না, ঠিক আছে? তাহলে সেই সংখ্যা থেকে বিয়োগ করার পরে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? দেখ, যদি আমি লিখি একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 5 অঙ্কের সংখ্যা, একটা সংখ্যা, 2 3 নম্বর সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের সংখ্যা। 5 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা তাহলে কত হবে? এখানে 1 বসবে আর বাকিগুলাতে সব শূন্য বসবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তাহলে 10,000। তাহলে কোনো কিছু থেকে বিয়োগ করার পরে এত টাকা বিয়োগ করেছে, তারপরে 10,000 টাকা হয়েছে, তাই না? তাহলে 10,000-এর সঙ্গে যদি এইটা যোগ করে দিই তাহলে কত পেয়ে যাব? সেই যে সংখ্যাটা পেয়েছিলাম সেটা পেয়ে যাব না? হ্যাঁ, ধর আমি বললাম আমার কাছে যত টাকা আছে তত টাকা থেকে 3 টাকা বিয়োগ করে দিলাম, তারপরে 10 টাকা পেলাম। এই আমার কাছে যত টাকা ছিল তার থেকে 3 টাকা বিয়োগ করে দিলাম, বা 3 টাকা খরচ করে ফেললাম, 3 টাকা চকলেট কিনে খরচ করে ফেললাম, এবার আমার কাছে 10 টাকা আছে। তাহলে এখন আমার কাছে ক টাকা, আমার কাছে আগে ক টাকা ছিল, কি করে পাবো? 13 টাকা। কি করে পেলাম?
যোগ করে শেষে যত টাকা আমার কাছে পড়ে আছে এবং যত টাকা খরচ করে ফেলেছি, হ্যাঁ, সেটা যোগ করে দেবো। তাহলে কী হয়ে যাবে, কেন হয়ে আগে কত টাকা আমার কাছে ছিল সেটা পেয়ে যাব, তাই তো। একই রকম এটাও, মানে আগে একটা টাকা ছিল, একটা সংখ্যা ছিল, তার থেকে এটা বিয়োগ করার পরে এটা পড়ে আছে এখন, ঠিক আছে। তাইলে আমার কাছে ছিল কত টাকা বা ছিল আমার কত, তাইলে এইটার সঙ্গে এইটা যোগ করে দেবো না, তাইলে সেটা পেয়ে যাবো না। হ্যাঁ বুঝতে পারলে না পারিসনি বল, পেরেছি পেরেছিস তুই, তুই ঠিক আছে। তাইলে সেই সংখ্যাটা কত পাবে, আমি এটা যোগ করে দেবো। তাইলে 2, তারপর 0, 4, তারপর 3, এটা যোগ করে দেবো। এখানে যোগ লিখবো না, যোগটা আমরা একটু এখানে লিখবো, এখানে যোগ লিখবো, দিয়ে যোগ করে দেবো। তাহলে 2, 0, 4, 3, 1। তাহলে এইখান থেকে এইটা বিয়োগ করলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাবো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এইটা। তোদের শুধু এইটুকু বার করে নিতে হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, সেটা জানা থাকলে কোনো ব্যাপারে না। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হয়ে যায়, এর আগের দিন ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা শিখেছিলাম না, শিখাইনি, ঠিক আছে। হ্যাঁ, ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা আমি শিখেছিলাম, ঠিক আছে। 5 অঙ্কের, 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের, বল 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, 1। আর 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত রে, কত শিখেছিলাম, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 হবে। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা শিখেছিলাম 10। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা শিখেছিলাম 9, 99। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একের পরে 2টি শূন্য, 1টা 2টি 3টি সংখ্যা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে 9। এরকমভাবে শিখেছিলাম তো আমি, সেই বললাম না, এর সঙ্গে এত যোগ করলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে, এর সঙ্গে 1 যোগ করলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে, এর সঙ্গে 1 যোগ করলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। আগে করেছিলাম, ইউটিউব ভিডিও দেখবি, বুঝতে পারবি। খুঁজে পাইসনি, তাহলে আবার দেখ এটা কি বলছি। বন্যা ত্রাণের জন্য একটি বিদ্যালয়ে এতজন ছাত্রছাত্রীর প্রত্যেকে 25 টাকা করে এবং 31 জন শিক্ষক শিক্ষিকার প্রত্যেকের 500 টাকা করে চাঁদা দিল। মোট কত টাকা চাঁদা উঠেছে। তাইলে বন্যা ত্রাণ হয়েছে, কোনো একটা জায়গায় বন্যা হয়েছে, বানে ভেসে গেছে, ঘর বাড়ি উড়ে চলে গেছে, সব ভেসে চলে গেছে, ঠিক আছে। ঘর বাড়ির ছাদে যারা ছিল নৌকার মতো চলে গেছে, তাতে ঘরটাই নৌকা হয়ে গেছে, তাই তো। তারও ছাদের ওপর ছিল তারা বন্যা থেকে করার জন্যে, যে ছাদটা ঘরটা যেহেতু বন্যার মতো এই নৌকার মতো ভেসে যাইছে, ওরাও ভেসে চলে যাইছে, ঠিক আছে। এইরকম করে দিয়ে এখন তারা বন্যা শেষ হয়ে গেছে বা বন্যা হয়েছে বলে বাড়িতে কি খেতে টেতে পাইছে না, ঠিক আছে। কেন খেতে পাইছে না, চারিদিকে পানি, হ্যাঁ চারিধারে পানি, হ্যাঁ কোথায় রান্না করলে, হ্যাঁ খাবারও নেই, হয়তো খাবার তুলতে গেলে ওপরে, হ্যাঁ সবার কাছে ধর 1 তলা পর্যন্ত বন্যা হয়ে গেছে, সবার বাড়ি তো 2 তলা নেই, ঠিক আছে। তাইলে এবার সবারের বাড়ি ধর এই পাড়াতে আমার ধরলাম 4টি 2 তলা বাড়ি আছে, আমি ধরে নিলাম, বা 5টা 2 তলা বাড়ি আছে। তাইলে এই গাঁয়ের এই পাড়ার যতরা বাড়ির লোক আছে সব এই 4টি বাড়িতে এসে উঠবে, তাই তো। এবার 4টি বাড়ি মানে, আর বাকি বাড়ির যতরা জিনিসপত্র আছে সব কি এই 4টি বাড়িতে আঁটবে, হ্যাঁ আঁটবে না। মানুষই আঁটতে গেলে মানুষের নড়াচড়া করতে পারবে কিনা সন্দেহ। ধর আমাদের বাড়ি আছে, ওদের বাড়িতে এইরকম 4-5টা বাড়ি আছে ধরে নিলাম, ঠিক আছে। দিয়ে এই 4-5টা বাড়িতে সব মানুষগুলা এসে থাকবে। তাইলে মানুষগুলা আমাদের ধরলাম 150খানা মানুষ আছে, তাহলে এই 4টি বাড়িতে প্রত্যেকটা বাড়িতে 50টা করে মানুষ থাকবে, ঠিক আছে। তারপরে হ্যাঁ এবার তারপরে যদি বলে তো তাদের বাড়ির জিনিসপত্র এই নিয়ে এখানে উঠাইতে হবে, তাইলে হবে না, জায়গা পাবে না, ঠিক আছে। তাইলে জিনিসপত্র এখানে পড়ে থাকবে, আর শুধু মানুষগুলা নিজেদের জীবন বাঁচানোর জন্য এখানে থাকবে, নাহলে বন্যাতে ভেসে চলে যাবে কোথায়, ঠিক আছে, স্রোতে। দিয়ে এবার কী হবে, তাইলে খাবার টাবার নেই, তাই না, পোশাক টোশাকও হয়তো আনতে পারেনি তাড়াতাড়ি পালিয়ে আসার জন্য। তাইলে কী করতে হবে, তাদের তো খেয়ে বাঁচতে হবে। এই জন্য যেসব এলাকাতে বন্যা হয়নি সেসব এলাকা থেকে বলে টাকা দাও আমাদের, টাকা দিই, তাইলে আমরা খাবার কিনি। ওই যারা বন্যাতে যাদের বাড়িতে বা যাদের ওখানে বন্যা হয়েছে তাদের সেখানে কি হবে, ওই টাকা খাবার দেবো, তাদের পোশাক দেবো, যাতে সেইখানটাই কী করতে হয়, বা তাদের মানে যদি কেউ ধর উঁচু জায়গায় গিয়ে আছে, উঁচু এত ঢিবির মতো বা পাহাড়ের মতো আছে, সেখানে গিয়ে তারা আশ্রয় নিয়েছে। এবার তাদের তো বৃষ্টি পড়লে হবে, তাই তাদের তো বাঁচার জন্য করতে হবে, তখন তাঁবু খাটাইতে হবে, তাঁবুর জন্য ত্রিপল দরকার হবে, কাঠের দরকার হবে, বাঁশের দরকার হবে, পেরেকের দরকার হবে, দড়ির দরকার হবে। তাহলে সেইগুলা মানে কিনে
টাকা দিয়ে চাঁদা তুলি, সেই টাকা দিয়ে কিনে তাদেরকে দিয়ে আসবে। তাহলে তারা খাবারও পাবে, পোশাকও পাবে এবং কি থাকার মতো একটা জায়গাও পাবে। ঠিক আছে, পরে যখন বন্যা শেষ হয়ে যাবে তখন তারা আবার এসে সে নিজের বাড়িতে থাকবে, বুঝলে তো। যদি বাড়ি ভেঙে যায় আবার বাড়ি নতুন করে তৈরি করবে, সেরকম তখন সেটা তাদের ব্যাপার, তখনও কিছু সাহায্য করা যেতে পারে। কিন্তু বন্যা ত্রাণ মানে হচ্ছে ওইটা, মানে যখন বন্যা হয়েছে, খাবার টাবার পাইছে না, থাকার জায়গা পাইছে না, পোশাক পাইছে না, তখন অন্য জায়গায় থেকে চাঁদা তুলে, ধর আমি ধরলাম কলকাতাতে বন্যা হয়ে গেছে, আমাদের এখানে বন্যা হয়নি, তখন কলকাতার লোকদের বাঁচানোর জন্য আমাদের কাছ থেকে চাঁদা তুলবে। কেউ 10 টাকা দেবে, কেউ 25 টাকা দেবে, কেউ 50 টাকা দেবে, কেউ 100 টাকা দেবে, কারোর কাছে থাকলে 1000 টাকা, কেউ লাখ টাকা, কেউ 2 লাখ 10 লাখ টাকাও দিতে পারে। ঠিক আছে, যদি তার কাছে টাকা থাকে। হ্যাঁ, ওরা বলতে কিছু সংস্থা থাকে, ঠিক আছে, এখন অনলাইনেও দেওয়া যায়, আবার কিছু সংস্থা থাকে, সেই সংস্থাগুলো আসে যদি বলে আমাদের চাঁদা দাও, আমরা গিয়ে ওইখানটাই সাহায্য করবো, ঠিক আছে, তখন তাদেরকে সেই টাকাগুলা দিলে তারা সেই টাকাগুলা দিই। হ্যাঁ, অনেকে বলে কিন্তু ম্যাক্সিমামই সত্যি কথাই বলে। ঠিক আছে, অনেকে মিথ্যা কথা বলে চাঁদা তুলে, কিন্তু চাঁদাগুলো দেয় না, কিন্তু ম্যাক্সিমাম সত্যি কথাই বলে। ঠিক আছে, পরে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, এমন কাউকে দিতে হবে যে ভরসাযোগ্য, কি বলতে বুঝতে পারছি, বা নিজেদের কোনো একটা সংস্থা খুলতে হবে। কলকাতা তো খুব একটা দূরে নয়, তাহলে এখান থেকে কলকাতাতে গিয়ে তারা দিয়ে আসবে। হ্যাঁ টাকা, তাহলে তো দেখ, কোনো একটা স্কুলে তাহলে 850 জন ছাত্রছাত্রী আছে, তাহলে সেই বন্যা ত্রাণ থেকে বাঁচানোর জন্যে এতজনা প্রত্যেকে 25 টাকা করে দিয়েছে, প্রত্যেকটা ছাত্রছাত্রী 25 টাকা করে দিয়েছে। ঠিক আছে, তাহলে এতজনা যদি প্রত্যেকে 25 টাকা করে দেয়, তাহলে মোট কত টাকা উঠবে বলতো? কী করতে হবে? গুণ করতে হবে। 850 জনা প্রত্যেকেই 25 টাকা দিয়েছে, তাহলে একজনা 25 টাকা দিলে 25 টাকা হবে, দুইজনা 25 টাকা দিলে আবার 25 টাকা যোগ করতে হবে, তিনজনা 25 টাকা দিলে আবার 25 টাকা যোগ করতে হবে, চারজনা 25 টাকা দিলে আবার 25 টাকা যোগ করতে হবে, পাঁচজনা 25 টাকা দিলে আবার 5টা 25 যোগ করতে হবে। এরকম করে 850 জনা আছে, 850 জনা 25 টাকা দিচ্ছে, 850টা লিখে যোগ করবি তুই? তাহলে সব থেকে সোজা উপায় কি? গুণ করা। যদি দুইজনা দেয় 25কে 2 দিয়ে গুণ করলেই পেয়ে যাবো, যদি তিনজনা 25 টাকা দেয় 3 দিয়ে গুণ করলেই পেয়ে যাবো, 25 টাকা করে যদি 4 জনা দেয় এত টাকা গুণ করলেই পেয়ে যাবো। ঠিক আছে, একই রকমভাবে 25 টাকা দিয়েছে কতজনা? 850 জনা, তাহলে 850কে আমরা গুণ করবো কত দিয়ে? 25 দিয়ে, তাহলে মোট ছাত্রদের কাছ থেকে কত টাকা পেয়েছি পেয়ে যাবো। হয়েছে? একই রকমভাবে 31 জন মাস্টার আছে, 31 জন শিক্ষক আছে, শিক্ষক শিক্ষিকা আছে, তারা প্রত্যেকে 500 টাকা করে দিয়েছে, তাহলে তারা মোট কত টাকা দিয়েছে কী করে পাবো? গুণ করে পাবো, তাহলে হবে 500 গুণিত 31, তাই না? তাহলে একটা এই টাকাটা ছাত্ররা দিল, এই টাকাটা কারা দিল? মাস্টার মশাইরা দিল। ঠিক আছে, তাহলে মোট কত টাকা হইলো? কী করে করবো? গুণ করে যোগ করতে হবে। মাস্টাররা কত টাকা দিয়েছে সেইটা পাবো যত টাকা, আর ছাত্ররা কত টাকা দিয়েছে সেইটা পাবো, এই দুটোকে যোগ করে দেবো। তাহলে আগে ছাত্র কত টাকা দিয়েছে আমরা দেখি। হ্যাঁ, তাহলে আমরা ছাত্র কত টাকা দিয়েছে, যদি 850 জনা আছে, 850 জনা প্রত্যেকে দিয়েছে কত টাকা করে? 25 টাকা করে, তাহলে ছাত্ররা দিয়েছে কত টাকা দেখি? 0, 5 5 25, 7 টাকা 2, 5 8 40, আর 2 42, আবার 0, 5 দোকানে 10, 7 টাকা 1, 8 দোকানে 16, আর 1 17, তাহলে 0 5 4 7 আর 4 1, আর এটা হচ্ছে 2। তাহলে এত টাকা কারা দিয়েছে? 21,450 টাকা ছাত্ররা দিয়েছে, এত টাকা দিয়েছে ছাত্ররা। ঠিক আছে, আর মাস্টারমশাইরা এবার কত টাকা দিয়েছে দেখি। মাস্টারমশাইরা ছিল 500 টাকা করে দিয়েছে, প্রত্যেকে কত টাকা করে দিয়েছে? 500 টাকা করে দিয়েছে, আর আছে কত না? 31 জনা, তাহলে 0 0 5 একে 5, 0 0 3 5 কত? 15, 3 5 15, তাহলে 0 0 5 5 1, তাই না? তাইলে 15,500 টাকা দিয়েছে কারা? মাস্টারমশাইরা। তাইলে এত টাকা দিয়েছে শিক্ষকরা, তাইলে মোট ত্রাণের জন্য টাকা গিয়েছে কত? তাহলে কী করব? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে, তাহলে ছাত্রছাত্রীরা দিয়েছে 0 5 4 2 1, 0 5 4 2 1।
না না সরি 1 2 21, এটা 21 হবে, এটা হচ্ছে 21 তাই না? আর এটা হবে 15,500 টাকা তাই না? 15,500 টাকা। তাহলে মোট যোগ করলে কত টাকা হয় দেখছি, ঠিক আছে? 0 5 5 আর 4 9, এটা হচ্ছে কত 6 আর এটা হচ্ছে 3 তাই না? তাহলে 36,950 টাকা। তাহলে মোট ক টাকা গিয়েছে? 36,950 টাকা। কী করে হইলো বুঝলি? এটা দেখ কী বলছি, গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি এত টাকা মূল্যের এতটি বই আছে। তাহলে এত টাকা, একটা বইয়ের দাম এত টাকা, তাহলে এতটা বইয়ের দাম কত? কি করব? গুণ করব। একটা বইয়ের দাম যদি এত টাকা হয়, দুটো বইয়ের দাম একে 2 দিয়ে গুণ করবো, তিনটি বইয়ের দাম একে 3 দিয়ে গুণ করবো, তাহলে 221টা বই আছে। তাহলে এতকে এত দিয়ে গুণ করলে টোটাল এত টাকা দামের বইয়ের দাম পাবো তাই না? তাহলে প্রথমে 225 টাকা দামের বইয়ের মোট দাম কত? এত গুণিত 221, ঠিক আছে? আবার প্রতিটা 150 টাকা মূল্যের 80টা বই আছে। তাইলে 150 টাকা দামের কটা বই আছে? 80টা। তাহলে মোট দাম পেয়ে যাব। তাহলে এইটাকে এইটা দিয়ে গুণ করব, এইটাকে এইটা দিয়ে গুণ করব, এবং প্রতিটি 50 টাকা মূল্যে 70টা বই আছে। তাইলে 50 গুণিত 70, ঠিক আছে? তাহলে 50 টাকা দামের মোট বইয়ের দাম কত? 225 টাকা দামের মোট বইয়ের দাম কত? আর 150 টাকা দামের মোট বইয়ের দাম কত? তো এই তিনটি বইয়ের দাম, মোট দাম যোগ করতে হবে। তাহলেই আমরা পেয়ে যাব ওই লাইব্রেরিতে টোটাল যে বই আছে সেই বইগুলোর মোট দাম কত, ঠিক আছে? পারবো করতে? হ্যাঁ, করে এনে দেখাবে আমাকে, ঠিক আছে? আজকে অঙ্ক